এবং আহত হয়েছে বহু মানুষ। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। গাজা ইসরায়েলি হামলাকে তারা মানবতার বিরুদ্ধে অপরাধ বলে আখ্যায়িত করছে। এ বিষয়ে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, আল দারাজ এলাকায় একটি স্কুলে আশ্রয় নেওয়া 100 জনের বেশি বেসামরিক মানুষকে হত্যা করে ইসরায়েল মানবতার বিরুদ্ধে নতুন অপরাধ করছে। বিবৃতিতে আরো বলা হয়, এই হামলা আরো প্রমাণ করছে নেতানিয়াহু সরকার যুদ্ধবৃত্তি আলোচনাকে বানচাল করতে চায়। আন্তর্জাতিক নেতৃবৃন্দ যারা ইসরায়েলকে থামাতে পদক্ষেপ নেয় তারা ইসরায়েলের অপরাধের সঙ্গে জড়িত। এদিকে শনিবার গাজা শহরে আল সাবারা এলাকায় আল তাবাইন স্কুলে বিমান হামলার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে তারা হামাস সন্ত্রাসীদের আক্রমণে করছে, যেটি হামাসের কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্রের মধ্যে রয়েছে। সেই সঙ্গে তাদের দাবি, বিমান হামলায় আঘাতপ্রাপ্ত স্কুলের ভেতর থেকে সন্ত্রাসীরা তাদের কার্যক্রম চালাচ্ছিল। উল্লেখ্য, ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত হামলার পর গত বছরের 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার তারা প্রায় 39,000-এর বেশি মানুষকে শহীদ করছেন। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে যা বলল রাশিয়া। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলছে রাশিয়া। দ্রুত রাজনৈতিক ও সাংবিধানিক প্রক্রিয়া ফিরে পাবে বলে প্রত্যাশা করে দেশটি। মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ দিয়ে ঢাকায় দেশটির দূতাবাস এক বিবৃতিতে এই অভিমত জানায়। বিবৃতিতে বলা হয়, জুলাই এর সরকার বিরোধী ছাত্র বিক্ষোভের ঘটনায় নিহত দায়ীদের বিচারের দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভা পদত্যাগের খবর বাংলাদেশি গণমাধ্যমে জানিয়েছে। দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মাঠে নামছে বাংলাদেশ সেনাবাহিনী। শীঘ্রই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে বলে আশা করা হচ্ছে। বিবৃতিতে আরো বলা হয়, বিক্ষোভে রাশিয়ার কোন নাগরিক আহত হয়নি। বাংলাদেশের যে কোনো পরিবর্তিত হলে মস্কো যে ভিত্তির উপর কাজ করে সেটা হলো তাদের দেশের অভ্যন্তরীণ বিষয়। যাই হোক, আমরা বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে আশা করি অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিক্রিয়া বাংলাদেশে যেন তাড়াতাড়ি সম্ভব সাংবিধানিক নিয়মে ফিরে আসে।